হঠাৎ করে চৌধুরী বাড়ির সদর দরজার কলিং বেলটা সশব্দে বেজে উঠল। চারদিকে উৎসবমুখ গুঞ্জনের মাঝে সেই শব্দটা শোনা মাত্রই বাড়ির পুরনো কাজের লোক রহিমা চাচা তাড়াহুড়ি করে গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে খুশিতে তার বিস্ময়ে রহিম চাচার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। আনন্দে বুকটা ভরে গেল। সে আর এক মুহূর্তেও দেরি না করে ভেতরের দিকে মুখ উঁচে চিৎকার করে ডাকলো, গিন্নিমা ও গিন্নিমা, তাড়াতাড়ি আসুন, দেখে যান কে এসেছে। রহিমা চাচা এমন রহিম চাচার এমন উত্তেজিত ডাক শুনে রান্নাঘর থেকে রোকেয়া বেগম আসলে হাত মুছতে মুছতে প্রায় ছুটে এলেন। বসার ঘরে পেরিয়ে দরজার সামনে আসতেই তার চোখ আটকে গেল। সামনে দাঁড়িয়ে আছে তার কলিজের টুকরো একমাত্র ছেলে আরফান চৌধুরী সাইম। দীর্ঘ 4টে বছর পর ছেলে আজ ইউএস থেকে পড়াশোনা শেষ করে নিজের ঠিকানায় ফিরে এসেছে। কালো রঙের শার্ট আর ছাই রঙের ফিটিং প্যান্ট পরিহিত ফর্সা 6 ফুট লম্বা এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে সামনে। সাইমের শরীরে তীক্ষ্ণ ও রাজকীয় গঠন যা কারো নজর কাটতে বাধ্য। ঢাকার বিশিষ্ট শিল্পপতি আসিফ চৌধুরী একমাত্র ছেলে সে। তার প্রতিটি অঙ্গভঙ্গিতে যেন এক অভিজাত্য মিশে আছে। ছেলের ক্লান্ত অথচ মায়াবীর মুখে তাকিয়ে রাবেয়া বেগম চোখে কোনায় বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি পরম আবেগে সায়েমকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। মায়ের কান্না দেখে সায়েম আলতো করে জড়িয়ে ধরে নরম গলায় বলে উঠল, মা তুমি কাঁদছো কেন? এই দেখো তোমার ছেলে তো তোমার বুকে ফিরে এসেছে, আর কেঁদো না মা। মা ছেলের এই আবেগময় মুহূর্ত মাঝে বাইরে থেকে গাড়ি পার্ক করে বাড়িতে প্রবেশ করলেন আসিফ চৌধুরী। দরজায় নিজের একমাত্র সন্তানকে দেখে তারও চোখে জোড়া ভিজে উঠল। বাবাকে দেখা মাত্রই সায়েম মায়ের বাঁধন হালকা করে এগিয়ে গিয়ে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল। বাবা কেমন আছো তুমি? আসিফ চৌধুরীর ছেলের পিঠ চাপটে আবেগঘন কণ্ঠে বললেন, ভালো আছি বাবা, খুব ভালো আছি। কতদিন পর তোকে চোখ ভরে দেখলাম। বাবা মায়ের এই আবেগ দেখে সায়েম কিছুটা দুষ্টুমি করে হেসেই বলল, তা তোমরা কি আমাকে এভাবে সারাদিন দরজায় বাইরে দাঁড়িয়ে দাঁড় করিয়ে রাখবে নাকি ঘরের ভেতরেও নিয়ে যাবে? সায়েমের কথা সবার ঘোর কাটলো। রাবেয়া বেগম চোখের জল মুছে হেসে উঠে বললেন, হ্যাঁ বাবা, আয় ঘরে আয়। কত ধকল গেছে তোর ওপর দিয়ে। 4 বছর পর নিজের চেনা ঘরে পা রাখলো সায়েম। আশ্চর্যের বিষয়, এই দীর্ঘ সায়েমও ঘরে একটা জিনিসও এদিক ওদিক হয়নি। মায়ের ছোঁয়া সবটা আগের মতোই গোছানো। ঠিক তখনই চৌধুরী বাড়ির চৌকাঠে মাটিতে প্রায় দৌড়াতে দৌড়াতে ঘরে প্রবেশ করলো নেহা। বেশ চটপটে আর প্রাণবন্ত একটা মেয়ে। নেহাকে দেখে রোকেয়া বেগম হেসে জিজ্ঞেস করলেন, আরে নেহা, কেমন আছিস রে? নেহা হাঁপাতে হাঁপাতে বলল, ভালো আছি মিষ্টি মা। শুনলাম সায়েম ভাইয়া চলে এসেছে। আরে এই তো মাত্র 1 ঘন্টা হলো এলো। উপরে নিজের ঘরে আছে ও। জানা একটু দেখে আয়, আর ওকে বলিস আমি টেবিলে খাবার দিচ্ছি, তাড়াতাড়ি যেন নেমে আসে। ঠিক আছে মিষ্টিমা, আমি এক্ষুনি যাচ্ছি। কথা শেষ করেই নেহা প্রায় লাফাতে লাফাতে সাইমের ঘরের দিকে ছুটে গেল। কোনো প্রকার সৌজন্যতা বা নক না করেই সাইমের ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল সে। হঠাৎ করে নেহাকে এভাবে রুমে ঢুকতে দেখে সাইমের নিখুঁত কপালে বিরক্ত স্পষ্ট ভাঁজ পড়ে গেল। বিদেশের শান্ত পরিবেশে থেকে সে একটু বেশি প্রাইভেসি পছন্দ করে। তবুও নিজেকে কিছুটা সামলে নিয়ে সাইমের শীতল গলায় বলল, নেহা না। হ্যাঁ সাইম ভাইয়া, আমি নেহা। নেহা কিছুটা অভিমানে চোখে তাকালো। সাইম ওর দিকে তাকিয়ে হালকা মাথা নেড়ে বলল, নেহা তুই তো দেখছিস অনেক বড় হয়ে গিয়েছে। সাইমের এই সাধারণ কথায় নেহার বুকটা তোলপাড় করে উঠল। সে সাইমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ফিসফিসিয়ে নিজের মনের কথাটি আওড়ালো, শুধু আমার বড় হওয়াটাই লক্ষ্য করলে সাইম ভাইয়া, আর এতদিন ধরে যে আপনার একটুখানি ভালোবাসা পাওয়ার দহনে আমি পড়েছি, সেটা কি একটিবারও লক্ষ্য করলে না? সায়েম ও ফিসফিসানি পুরোপুরি
বুঝতে না পেরে ভ্রু কুঁচকে শুধালো, কিছু বললি নেহা? নেহা ঝটপট নিজের আবেগ সামলে নিয়ে চট জলদি বলল, না সাইম ভাইয়া, কিছু বলিনি। নিচে চলুন, মিষ্টিমা খাওয়ার জন্য আপনাকে ডাকতে পাঠালো। ঠিক আছে তুই যা, আমি ফ্রেশ হয়ে একটু পর আসি। নেহা ঘর থেকে বের হওয়ার মাত্রই সাইম দরজার লকটা সশব্দে আটকে দিল। দরজার ওপাশে দাঁড়িয়ে সাইমের এই দূরত্ব বজায় রাখার ব্যাপারটা নেহার বুকের তীরের মতো বিঁধল। একটা দীর্ঘ শ্বাস ফেলে নিজের তীব্র কষ্টটুকু মনের গহীনে চেপে রেখে সে নিচে নেমে গেল। খাবারের টেবিলে তখন রাজকীয় আয়োজন। রোকেয়া বেগম ছেলের পছন্দের সব খাবার নিজ হাতে রান্না করেছে। সবাই সাইমের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই উপর থেকে ফ্রেশ হয়ে নেমে এলো সেই ফর্সা দীর্ঘদেহী সুদর্শন পুরুষ। সাইমকে দেখেই টেবিলে বসা তার ফুফু সালমা বেগম উচ্ছ্বাসিত হয়ে বলে উঠলেন, আরে সাইম বাবা, কতদিন পর দেখছি তোকে, কত বড় হয়ে গেছিস। সাইম হেসে ফুপুর পাশে বসতে বসতে বলল, ফুপু, আমিও তোমাকে অনেকদিন পর দেখলাম। এতক্ষণ কোথায় ছিলে তোমরা? ঘরে তো দেখিনি। সাইমের কথার পিঠে সালমা বেগম পাশে বসা নিজের মেয়ে মিথিলাকে দেখিয়ে বললেন, আর বলিস না, মেয়েটা শপিং এ যাওয়ার জন্য বায়না ধরলো, ওর সাথে আমাকেও যেতে হলো। সালমা বেগমের কথা শুনে মিথিলা মনে মনে বিরক্ত হয়ে ভাবলো, আমি গিয়েছিলাম না ছাই, মাই তো আমাকে জোর করে টেনে নিয়ে গেল। তবে মুখে সে কিছু বলল না। সায়েম মিথিলার দিকে তাকিয়ে মৃদু হেসে শুধালো, কি মিথিলা, কি এনেছিস? মিথিলা কিছুটা ইতস্ত করে বলল, ইয়ে মানে ভাইয়া, একটা পারফিউম আর দুটো শার্ট এনেছি। সায়েমের এবার বলল, আমার জন্য তো কিছুই আনলি না। মিথিলা মাথা চুকাতে চুকাতে বলল, তুমি তো না জানিয়েই হুট করে চলে আসলে, তাই আনতে পারিনি। সায়েম হাসলো, তারপর বলল, আরে সমস্যা নেই। সায়েমের কথা শেষ হতে না হতেই আসিফ চৌধুরী গম্ভীর গলায় বললেন, সায়েম বাবা, একটা কথা শোনো। সায়েমের ব্যবহারের দিকে তাকিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বাবা, বলো। পড়াশোনা তো অনেক হলো, এবার একটু বাবার বিজনেসে মন দাও। পুরো সাম্রাজ্যটা তোমাকেই তো সামলাতে হবে। বাবার এই ব্যবসায়িক আলাপে সায়েম কিছুটা বিরক্ত হলো। সে একটু নিচু স্বরে বলল, আসলে বাবা, আমি এখনো তোমার এত বড় বিজনেসে একা সামলানোর জন্য মানসিকভাবে প্রস্তুত নই। আমাকে কিছুটা সময় দাও। আসিফ চৌধুরী এবার কিছুটা কড়া সুরেই বললেন, শোনো সাইম, আমার বয়স হচ্ছে, কতদিন আর আমি এক হাতে এই বিশাল বিজনেস টেনে নিয়ে যাব। তাই খুব শীঘ্রই তোমাকে সব দায়িত্ব বুঝে নিতে হবে। বাবা ছেলের এই গম্ভীর আলোচনার মাঝে সালমা বেগম ফোরক কেটে বললেন, ভাই ঠিকই বলেছে সাইম, নিজের জিনিস যত তাড়াতাড়ি নিজের হাতে তুলে নেবে ততই মঙ্গল। রোকেয়া বেগম টেবিলের পরিবেশন থমথমে হতে দেখে কিছুটা রাগী গলায় স্বামীকে উদ্দেশ্য করে বললেন, থাক, অনেক হয়েছে। 4 বছর পর ছেলেটা বাড়ি ফিরেছে, এখন এসব বিজনেসের কথা রেখে ওকে শান্তিতে খেতে দাও। তো তোমরা। গিন্নি রাগে কণ্ঠ শুনে আসিফ চৌধুরী আর কথা বাড়ালেন না। টেবিলে সবাই চুপচাপ খাওয়ান মন দিল। বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা নেমে এসেছে শহরের বুকে। বাইরে মেঘের আনাগোনা। সায়েম নিজের ঘরে আরামদায়ক সোফায় বসে একটা গল্পের বইয়ের মগ্ন ছিল। বরাবরই সে একটু রোমান্টিক, ভৌতিক আর রোমাঞ্চকর বই পড়তে ভালোবাসে। বা বইয়ের পাতায় ডুবে থাকার মাঝেই হঠাৎ তার ফোনটা ড্রাইভ অন করে উঠল। স্ক্রিনে একটা অচেনা নাম্বার দেখে সায়েম ভাবলো, এই অসময়ে কে ফোন করলো। কলটা রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে এক ঝাঁক অভিযোগের সুর ভেসে এলো, কি রে সায়েম, শুনলাম তুই নাকি আজ সকালে বাড়ি ফিরেছিস, অথচ আমাদের একটা বারও জানানোর প্রয়োজন মনে করলি না। কেমন বন্ধু রে তুই, এই 4 বছরে আমাদের সবাইকে এভাবে ভুলে গেলে। একটানা কথাগুলো বলে ওপাশে হাঁপাতে শুরু করলো সায়েমের ল্যাংটোকালের বন্ধু আয়ন। সায়েম হেসে ফেলে বলল, দোস্ত, তুই আগে এক গ্লাস পানি খা। এভাবে এক নিঃশ্বাসে কথা বলে তোর হার্ট অ্যাটাক করে মরে যাবে।
আমি মরি আর বাঁচি তোকে ভাবতে হবে না। সকাল থেকে বাড়ি এসেছি আর এখন সন্ধ্যাবেলায় খবর পাচ্ছিস। আয়নের গলায় আদিক্ষেতা মেশানো অভিমান। সায়ম নরম গলায় বলল, আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে। এখন বল, রাগ কমলে কখন দেখা করবি? আমি তো এখনই ফ্রি আছি। তুই বল কোথায় আসবি? অয়ন শুধালো। সায়েম মৃদু হেসে বলল, আমরা সবসময় যেখানে আড্ডা দিতাম, রাফি মামার সেই দোকানে চলে আয়। আর হ্যাঁ, আবির, রিয়ান আর রাইসাকেও বলে দিস চলে আসতে। কথাটি বলে ফোনটা কেটে দিল সে। ফোনটা বিছানায় রেখে সায়েম আলমারি খুলে একটি হাফ হোয়াইট রঙের আরামদায়ক টি শার্ট আর গাঢ় কালো রঙের জিন্স প্যান্ট গলিয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হালকা চাপদাড়িতে হাত বুলিয়ে পারফিউমের স্প্রে করতে চমৎকার এক সুবাসের ঘরটা মজে উঠল। এরপর চটজলদি সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সে। ছেলের পায়ের আওয়াজ পেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো রোকেয়া বেগম। সায়মের বাইরে যাওয়ার পোশাকে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এই সন্ধ্যাবেলায় কোথায় যাচ্ছিস বাবা? বাইরে তো মেঘের ডাক শুনেছে। সাইম মায়ের কাঁধে হাত রেখে হেসে বলল, মা, বন্ধুরা সব আসছে রাফি মামার দোকানে। আয়ন ফোন করে খুব রাগারাগি করলো। অনেকদিন তো দেখা হয় না সবার সাথে, তাই ভাবলাম একটু আড্ডা দিয়ে আসি। তুমি চিন্তা করো না, আমি ঝড় নামার আগে চলে আসব। রোকেয়া বেগম ছেলের কপালে হাত ছুঁয়ে স্নেহ সুরে বললেন, আচ্ছা যা বাবা, তবে সাবধানে যাস। আকাশের অবস্থা কিন্তু ভালো ঠেকছে না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সায়েম যখন গ্যারেজ থেকে নিজের প্রিয় বাইকটি বের করলো, ততক্ষণে আকাশের মুখ আরো ভার হয়েছে। মেঘে মেঘে চারপাশ একদম অন্ধকার হয়ে এসেছে। মনে হচ্ছে একটু পরে এক তীব্র ঝড়ে তলিয়ে যাবে পুরো ঢাকা শহর। ধুলো উড়িয়ে চলা ঝড়ো হাওয়ার মাঝে রাফি মামার টিনের চালের দোকানে বসে সাহেবের বন্ধু মহলের আড্ডা জমে উঠল। রাইসা, আদিপ, রিয়ান আর আয়ন সবাই সায়মকে মাঝে বসিয়ে যেন 4 বছরের জমানো সব গল্প এক নিমিষে উগরে দিতে চাইবে। চা আর আড্ডার মাঝে হঠাৎ রিয়ান সায়েমের দিকে বাঁকা চোখে তাকিয়ে কর্মু দিয়ে একটা গুঁতো মেরে শুধালো, কিরে সায়েম, ইউএকে তো গিয়ে কোনো মেম সাহেবের মনটা জয় করলি, নাকি সে আগের মতোই আরো সিঙ্গেল হয়ে মরেছিস? রিয়ানের এমন সরাসরি প্রশ্নে সায়েম চায়ের কাপে চুমুক দিয়ে কিছুটা উদাসীন ভেবে হাসলো। তারপর বলল, না রে ভাই, এখনো কোনো নারী আমার মন কাটতে পারেনি। তবে আমি যাকে ভালোবাসবো সে হবে আমার একমাত্র অর্ধাঙ্গিনী, আমার হৃদয়ের রানী, আমার জীবন, আমার মরণ। রিয়ান এবং আয়ন সকালে আকম্প হো হো করে হেসে উঠল। আয়ন ওর পিঠ চাপড়ে বলল, আগে প্রেমটা তো কর ভাই, তারপর তাকে তোর জীবনের সবকিছুই বানিয়ে ফেললিস। এখন থেকে এসব ডায়লগ রেডি লাগতে মেয়ে টিকবে না। ওদের হাসাহাসির মাঝে হঠাৎ করে আকাশের বুক চিরে এক তীব্র বিদ্যুৎ চমকে উঠল। সাথে সাথে শুধু হলো তাদের তাজ্জব। চারদিকে শাঁ শাঁ করে ঝড়ের হাওয়া বইতে লাগলো। দোকানে টিনের চালটা যেন এখনই উড়ে যাবে। ধুলো আর শুকনো পাতা চারপাশ একাকার। ঝড়ের মন ভয়ঙ্কর উপক্রম দেখে সায়েমরা আর এক মুহূর্তে দোকানে বসা নিরাপদ মনে করলো না। সায়েম রিয়ানের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, রিয়ান, তুই রাইসাকে নিয়ে জলদি বের হ, ওকে সাবধানে গাড়ি পৌঁছে দিয়ে আয়। আমি আয়ন আর আবিদাকে নিয়ে চলে যাচ্ছি। সায়েমের তাড়া খেয়ে রিয়ান আর দেরি না করেই রাইসাকে নিয়ে ঝড়ের মাঝেই বাইক স্টার্ট দিল। আয়ন আর আবিদও নিজেদের বাইকে দিকে এগিয়ে গেল। সায়েমও যখন নিজের বাইরে চাবি হাত দিয়ে ঠিক তখনই চার চোখ আটকে গেল রাস্তার ঠিক উল্টো দিকে থাকা একটা বিশাল নারিকেল গাছের নিচে। ঝড়ের তীব্রতা থেকে বাঁচতে সেখানে আশ্রয় নিয়েছে এক রমণী। মাথার উপর সোডিয়ামের হলদেটে আলোয় এসে পড়েছে সরাসরি মেয়েটির ওপর, যার ফলে ঝড়ের অন্ধকারের মাঝেও তার মুখমণ্ডল স্পষ্ট দেখা যাচ্ছে। পরনে তার গাঢ় নীল রঙের একটা হাফ সিল্কের শাড়ি। বাতাস আর বৃষ্টির ছাড়ে মেয়েটির মায়াবী শরীরটা যেন
একাকার হয়ে যাচ্ছে। তার গায়ে ফর্সা রং, চোখে এক অদ্ভুত কোমলতার আকুল চাহনি। উচ্চটা বড়জোর 5 ফুট 2 কিংবা 3 ইঞ্চি হবে। এক দৃষ্টিতে সে নীল শাড়ি পরা মেয়েটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সায়েম। এই 4 বছরের লন্ডনে কত নামি দামি সুন্দরীদের দেখেছে সে, কিন্তু এমন রূপ সে আগে দেখেনি। মেয়েটা ভেজা মুখে মায়া যেন বুকটা কাঁপিয়ে দিল। সায়েম নিজের অজান্তেই ফিসফিসিয়ে বলে উঠলে, এত সুন্দর। সায়েম হুট করে দাঁড়িয়ে পড়া আর ফিসফিসানি কিছুটা হলেও আন্দাজ করতে পারলো পাশে দাঁড়িয়ে থাকা অয়নার আবির। আয়ন এসে সায়েমের কাঁধ ঝাঁকিয়ে বলল, কিরে, বাড়ি যাবি না? ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল তো, ভিজে একাকার হচ্ছি। সাইমের যেন এতক্ষণ ঘোর কাটলো। সে ঝাপসা চোখে মেয়েটির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ যাবো। তবে তার আগে চল একটু দেখে আসি মেয়েটা একা একা এই ঝড়ের মাঝে এখানে কি করছে, কোনো বিপদে পড়লে কি না। কথাটি বলে সাইমের লম্বা পা ফেলে এগিয়ে গেল সামনে দাঁড়িয়ে থাকা সেই রমণী রহস্যময়ী রমণীর দিকে। সায়েম কাছে গিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখেই দাঁড়ালো, যেন মেয়েটি ভয় না পায়। তারপর গম্ভীর অথচ নরম গলায় বলল, এই যে মিস, এত রাতে এই ঝড়ের মাঝে একা এখানে দাঁড়িয়ে কি করছো? চারদিকের পরিস্থিতি কিন্তু ভালো না। হঠাৎ সামনে এতগুলো লম্বা চওড়া ছেলেকে দেখে মেয়েটি কিছুটা চমকে উঠল। তার চোখের কোণে ভয়ার্থক আর স্পষ্ট আভাস। সে শাড়ির আঁচলটা হাতে চেপে ধরে কাঁপা কাঁপা সুরে বলল, মানে বন্ধুদের সাথে ঘুরতে এসেছিলাম, ওদের গাড়ি করে চলে যেতে বলে আমি আমার ভাইয়ের জন্য অপেক্ষা করেছি। ও আসার কথা ছিল, কিন্তু হঠাৎ এভাবে ঝড় বৃষ্টি এসে পড়বে বুঝতে পারিনি। মেয়েটি ভীতু কণ্ঠস্বর সাইমের বুকে অদ্ভুত এক দোলা দিল। সে পরম আশ্বাসের সুরে বলল, অনেক রাত হয়ে গেছে, আর আজকে এই ঝড় সহজে কমবে না বলে মনে হচ্ছে না। তুমি চাইলে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিতে পারি। সাইমের এই অযাচিত প্রস্তাবে মেয়েটি কিছুটা ইতস্ত করে না সূচক মাথা নেড়ে বলল, না না, লাগবে না, ধন্যবাদ। আমার ভাইয়া এখনই এসে পড়বে, ও রওনা দিয়েছে। ওদের এই কথোপকথনের মাঝে হঠাৎ একটা কালো রঙের গাড়ি হেলদোলাইট আলোয় ফেলে তীব্র গতিতে এসে ঠিক তাদের সামনেই থামলো। গাড়ির হর্ন বাজতেই মেয়েটি যেন হাঁপ ছেড়ে বাঁচলো। সে সাইমের দিকে আর এক পলক তাকিয়ে কোনো কথা না বলে দ্রুত পায়ে হেঁটে গিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়িটি স্টার্ট নিয়ে চোখের পলকে অন্ধকার রাস্তায় মিকে হয় এর মতো মিলিয়ে গেল। আর সায়েম, সে যেন এক কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইল গাড়িটা যতক্ষণ না পুরোপুরি চোখের আড়াল হলো। সায়েম এক নাগাড়ে সেদিকে তাকিয়ে থাকলো। তার মনের ভেতর এক অদ্ভুত তোলপাড়ে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, যা সে নিজে ব্যাখ্যা করতে পারছে না। হঠাৎ করে আয়নায় সায়েমের পিঠে আলতো চাপ দিয়ে শুধালো, কিরে ভাই, কোথায় হারিয়ে গেলি? গাড়ি তো চলে গেছে, এবার চল, আমাদেরও বাড়ি ফিরতে হবে, নয়তো মাঝ রাস্তায় আটকে যাব। আয়নের ডাকে সাইম একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ভেজা চুলগুলো পেছনে ঠেলে দিল। তারপর আলতো হেসে বলল, ও হ্যাঁ, চল। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প হয়তো আমার, নয়তো কারো না, চলবে।